আমি 2-3 দিন থেকে একটু অসুস্থ অবস্থায় আছি। সেই ভয়ে আমি কিছু পয়েন্ট নোট করে এনেছি। তা আমাদের প্রিন্স সেটা দেখে বলল যে স্যার এত কিছু লিখে এনেছেন। তা আমি বললাম যে তবুও তো আমি থামবো, কিন্তু তুমি হলে তো থামতে না। কেমন? তো যা হোক, যে কোনো অনুষ্ঠানের যখন উদ্বোধন হয় তখন একটা প্রত্যাশা থাকে যে কিছু উপদেশ দেওয়া হবে। তা আমি যে কি উপদেশ দিই সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। হাশেমের এখনো বিয়েই হয়। ওর মা যে আমাকে খুন করতে চান সেটা সম্ভবত আমার উপদেশের কারণে। উপদেশ আমি কখনো দিই না কাউকে, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি এবং আমার বইয়ের মধ্যে আমি লিখেছিল যে যে মানুষ উপদেশ দেয় তার মধ্যে যেরকম গোলমাল আছে, যে নেয় তার মধ্যেও একই রকম গোলমাল আছে। যে নেয় তার মধ্যে গোলমাল তো আছেই, না হলে উপদেশ চায় কেন? আর যে দেয় সে আসলে শোনায় অন্যকে, কিন্তু দেয় নিজেকে। তো সুতরাং উপদেশটা খুব একটা ভালো জিনিস নয়। আমার মনে হয় এই যুগটা একটু পাল্টে গেছে। আমরা আগের যুগে দেখেছি প্রিচিং, হে মানব সকল তোমরা আমার কথা শোনো। আব্বাকে একবার দেখেছি আমাকে বললেন যে আমি বলছি বলে দ্রুম করে নিজের বুকে একটা থাপ্পড় দিলেন। তা আমি বললাম যে আব্বা আমি তো দেখতেই পাচ্ছি যে আপনি বলছেন, তো অযথা এই থাপ্পড় দিয়ে বুকটাকে আপনি এরকম আহত করলেন কেন? তো ওই যুগের মানুষেরা কিন্তু অথরিটি নিয়ে কথা বলতো। সে যে ওপরে আর বাকিরা নিচে, এই মনোভঙ্গি সেই যুগে কাজ করেছে। সেটা হচ্ছে ফিউডাল যুগ, সামন্ত যুগ। সেটা হচ্ছে প্রিচিংয়ের যুগ। আর এটা কিন্তু প্রিচিংয়ের যুগ নয়, এটা প্লেসিংয়ের যুগ। ব্যাডমিন্টন খেলাতে দেখা যায় না, মনে হয় যে একটা চাপ দিয়ে শেষ করে দিল আর কি, কিন্তু দেখা গেল যে তা না করে আস্তে করে পাশে ফেলে দিল, ব্যাস জিতে গেল। সুতরাং এটা বুদ্ধির যুগ। কে কতটা হিউমারাস তা দিয়ে জয়লাভ করার যুগ। কার কতটা মেধা আছে তা দিয়ে এই যুগে জয়লাভ করবে। আগের যুগে বিরাট বিরাট মোচ রাখত মানুষ, তাই না? এবং মোচ রাখার জন্য আবার আর্মিতে ভাতা দিত, এবং সে মোচ এক একটা এই রকম। কারণ তখন যুদ্ধ হতো 2.5 হাতের মধ্যে, শত্রু দাঁড়িয়ে আছে 2.5 হাত সামনে, এবং তার সামনে যদি ওই একটা মোচ নিয়ে তাহলে তো শত্রু এমনিতে। আমরা এখন উপদেশে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি লজিকে, কারণ কার্য কারণ এগুলোতে বিশ্বাস করি। তো এখন একটা জিনিস দিয়ে আমি কথা শুরু করব, সেটা হচ্ছে তোমরা সবাই নিশ্চয়ই কনফুসিয়াসের নাম জানো। কোন দেশের? চীনের মহান দার্শনিক, যার প্রভাব আজ পর্যন্ত চীন অতিক্রম করতে পারেনি। আজ পর্যন্ত চীনের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদ কনফুসিয়াস। তো কনফুসিয়াস যখন বৃদ্ধ হলেন, দাড়ি খুব লম্বা ছিল এবং পাকা ছিল, তাতে মনে হতো অনেক বয়স। কিন্তু কনফুসিয়াস যখন বৃদ্ধ হয়েছিলেন, আমি হিসাব করে দেখলাম তার বয়স আমার সমান ছিল। তো তখন তার জ্ঞানের এত প্রশংসা চারিদিকে ছড়িয়ে গেল যে লোকেরা বিশ্বাস করতে শুরু করলো যে এত যার জ্ঞান, সে কি আর স্বর্গে যাওয়ার রাস্তা জানে না? আরে বললেই হলো, আর মিষ্টি মিষ্টি হাসলেই হলো, আমরা জানি আপনি জানেন। কেমন? এবং এই খবর কি করে যেন সমস্ত চীনে ছড়িয়ে পড়ল। এটা আমরা কি করে ধারণা করতে পারি? টাঙ্গাইলে একজন পীর বেরিয়েছিলেন,
হঠাৎ শোনা গেল যে তিনি ফু দিলে অসুখ সেরে যায়। এবং তখন দেখা গেল হাজারে হাজারে লাখে লাখে লোক। তো বেচারা একটা মানুষ কতটা ফু দিতে পারে? প্রথমে তার গাল ব্যথা হল, তারপরে ফুলে গেল, আর পারেন না তিনি। শেষে একটা বুদ্ধি বেরোলো, উনি মাইক্রোফোনে ফু দিতে শুরু করেন। 6 ঘন্টা পরে পরে একটা ফু আসে এবং 50টা মাইক্রোফোন, লক্ষ লক্ষ লোক। তো কনফুসিয়াসের কাছে এইভাবে লোক আসতে শুরু করলো। তো সেই সময় উনি একটা কাজ করছিলেন। কাজটা হলো, চীন দেশে যত সেরা কবি ছিলেন তাদের সমস্ত সুন্দর সুন্দর কবিতা নিয়ে উনি একটা সংকলন তৈরি করছিলেন। এবং যখন সংকলনটা শেষ হলো তখন তিনি তার ছেলেকে ডাকলেন, ডেকে বললেন যে, বাবা, লোকে জানে যে আমি স্বর্গে যাবার রাস্তা জানি, কিন্তু তুমি তো আমার ছেলে, তোমার কাছে তো আমি মিথ্যা বলতে পারবো না, অন্যদের কাছে যাই বলি না কেন। আমি একটা কথা তোমাকে বলছি যে স্বর্গে যাওয়ার রাস্তা আমি জানি না, তবে একটা কথা তোমাকে বলে যাই, যে এই বইটা যদি তুমি পড়ো তাহলে তুমি স্বর্গে গেলেও যেতে পারো, কিন্তু এই বইটা যদি না পড়ো তাহলে তুমি কোনোদিন স্বর্গে যাবে না। কারণ এ বই কিসের বই? কবিতার বই। কবিতা কি করে? মানুষের মনকে সুন্দর করে। এবং যার মন সুন্দর হয়নি সে কি করে স্বর্গে যাবে? সুতরাং তুমি এই বইটা পড়ো। এখন আমার বক্তব্য হচ্ছে যে মন কবিতা দিয়ে সুন্দর হয়, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার নিজের জীবন সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, উপকৃত হয়েছে এবং সম্ভবত কিছুটা সুস্মিত হয়েছে কবিতা দিয়ে। কিন্তু একমাত্র কবিতাই কি মনকে সুন্দর করে? না, আরও কিছু আছে। নিশ্চয়ই সঙ্গীত মানুষের মনকে সুন্দর করে, নিশ্চয়ই চিত্রকলা মানুষের মনকে সুন্দর করে। কেমন? নিশ্চয়ই ভাস্কর্য মানুষের মনকে সুন্দর করে, স্থাপত্য মানুষের মনকে সুন্দর করে। তাজমহলের সামনে যখন আমরা গিয়ে দাঁড়াই তখন আমার মনের সমস্ত স্থূলতা, সমস্ত আকরিক জিনিসগুলো, অকর্ষিত জিনিসগুলো কোথায় মুছে মিলিয়ে হারিয়ে যায়। আমার ভেতর থেকে একটা পবিত্র সুন্দর মানুষ ওই স্থাপত্যের সামনে দাঁড়িয়ে থাকে, অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এরকম একটা সাদা, কেমন সকালবেলার ফুল, শিশির ভেজা একটা ফুল, এরকম এই সৌন্দর্য মানুষ তো তৈরি করেছে। তো এখন বহু কিছু মানুষ যা কিছু নিজেকে সুন্দর করার জন্য, নিজের জীবনকে আনন্দিত করার জন্য যা কিছু তৈরি করেছে, বা প্রকৃতি মানুষকে যা কিছু দিয়েছে, সেই সমস্ত কিছু দিয়ে যখন আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারি তখন আমরা সুন্দর হয়ে যাই। রবীন্দ্রনাথ এমনিতে বলেননি যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি, পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। কি অবাক, কি আশ্চর্য, কি সৌন্দর্যমণ্ডিত, কি আলোতে ভরা এই পৃথিবী, কি মধুতে ভরা এই পৃথিবী। উপনিষদের মধ্যে আছে না যে এই বৃক্ষ মধু, সারা পৃথিবী মধুতে ভরা, এই বৃক্ষ মধুতে ভরা, এই গৃহ মধুতে ভরা, এই অন্তরিক্ষ আকাশ মধুতে ভরা, সমস্ত বিশ্ব চরাচর মধুতে ভরা। এই যে এত আনন্দময় একটা সুন্দর পৃথিবী। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেন দুটি নয়ন মেলে। হ্যাঁ, এই যে অপরূপ আমার চারপাশে আছে, এই অপরূপকে আমি যত নিজের মধ্যে নিতে পারবো ততই তো আমি অপরূপ হচ্ছি, ততই আমি অপরূপ হচ্ছি। তো সেইটাই আমি মনে করি মানব জীবনের কাম্য। মুশকিলটা হচ্ছে যে আমাদের যুগে
এটা একটু অসুবিধার মধ্যে পড়েছে। আমরা এখন পৃথিবীর এত শ্রেষ্ঠ জিনিস, সুন্দর জিনিস, এগুলোর দিকে যে পুরোপুরি তাকাচ্ছি তা না। এখন আমরা তাকাচ্ছি শুধুমাত্র একটা জিনিসের দিকে। পৃথিবীতে চিরকাল মানুষ তাকিয়েছে, কিন্তু আজকে সর্বগ্রাসীভাবে আমরা তাকাচ্ছি একমাত্র টাকা। টাকা হচ্ছে একমাত্র। এই টাকার পেছনে আমরা ছুটছি, পাগলের মতো ছুটছি। আমাদের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আমাদের মাথায় খুন চড়ে যাচ্ছে, আমাদের মুখে রক্ত উঠে যাচ্ছে, তবুও টাকার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ছি। একমাত্র টাকা একমাত্র ঈশ্বরে পরিণত হয়ে আছে আজকে পৃথিবীতে। এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। কোনো জিনিসকে একমাত্র হতে দিতে নাই। মনে আছে সেই বিখ্যাত টলস্টয়ের সেই গল্পটা, একটা মানুষ জমির জন্য কিভাবে পাগলের মতো ছুটেছিল, ঊর্ধ্বশ্বাসে ছুটেছিল, উন্মাদের মতো ছুটেছিল। ছুটতে ছুটতে বিশাল একটা জায়গার মালিকানাও সে পেয়ে গেল, কিন্তু যখন মালিকানা পেয়ে গেল তখন দেখলো যে সে নিজে আর নেই, সে নিজে মারা গেছে। সে দেখলো না, সে শান্তিতেই মারা গেছে। অন্যেরা দেখলো যে লোকটা আর নেই। আজকে আমাদের কি অবস্থা? আমাদের সারা পৃথিবীতে আজকে যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, বাণিজ্য করছে, টাকার পিছনে ছুটছে, যারা চাকরি করছে তাদের কি অবস্থা? আমি দেশে বিদেশে দেখেছি, সেই সকাল 6টায় ওঠে, রেডি হয়ে দৌড়তে দৌড়তে 8টার সময় অফিসের দিকে দৌড় দেয়। তারপরে সারা দিন অফিস করে রাত 8টা 8:30টার সময় ফেরে। এটা যদি ভাগ্যবান হয়, মানে নিচের দিকের অফিসার হয় আর কি। আর উপরের হলে তো রাত 12টার আগে ফেরার কোনো উপায়ই নাই। আসলো, বসলো সোফার মধ্যে, টাইটা কোনো রকম একটু খুলে দিল, ফ্যাল ফ্যাল করে বোকার মতো টেলিভিশনটার দিকে তাকিয়ে থাকলো, তারপর একটু ঘুমিয়েও পড়লো, তারপর একটু খেলো, তারপর আবার ঘুমোলো, তারপরে সকালে উঠে আবার সেই চাকরি। মনে আছে সেই সিসিফাসের কাহিনী? কেমন সিসিফাস দণ্ডিত হয়েছিল, কি দণ্ড তার? একটা বিশাল পাথর তাকে সারা দিন ধরে, সকাল থেকে আরম্ভ করে সারা দিন ধরে ঠেলতে ঠেলতে পাহাড়ের উপরে নিয়ে যেতে হবে। কিন্তু যেই মাত্র উপরে যাবে সেই মাত্র হঠাৎ সেই পাথরটা পিছলে আবার পড়ে আগের জায়গায় ফিরে আসবে। আবার পরের দিন আবার সেই ধাক্কা। কেমন? এর মধ্যে তো আলবেয়ার কামু এই যুগে এসে বলেছেন এটা আধুনিক মানুষের ছবি। এই পাথর ঠেলতে ঠেলতে, এই দৌড়াদৌড়ি করতে করতেই জীবন শেষ হয়ে গেল। জীবন যে কত মহিমান্বিত, জীবন যে কত শ্রেষ্ঠ, জীবন যে কত মহৎ, আনন্দময়, সৌন্দর্যময়, আলোময়, এ কথা তো আমরা জানার কোনো সুযোগ আমরা পাচ্ছি না। তো এখন আমাদের এখানে লেখা আছে এক জায়গায় যে মধ্যযুগে বলা হতো যে কানু ছাড়া গীত নাই, কৃষ্ণ ছাড়া গীত নাই। হ্যাঁ, রাধা কি করছে? সখী হে আমার বেদনা বড় কষ্ট। কার জন্য? কানুর জন্য। যে কানু রাধার দিকে ফিরেও তাকায় না, তার কারণ রাধার মতো আরো 1600 কেমন 1600 প্রেমিকা তার আছে। 1600 প্রেমিকা যদি কারো থাকে, কেমন তার জন্যই বোধহয় মানুষ কাঁদে আমার ধারণা। এখন আমাদের বক্তব্য হলো এই যে আমরা একটা জায়গাতে আমাদের সমস্ত চিন্তাকে কেন্দ্রীভূত করে ফেলেছি, এর চাইতে বিপজ্জনক জীবনের জন্য, এই জীবন তো একবার। আমি মাঝে মধ্যেই ক্লাসে বলি একটা লাইন যে দেয়ার ইজ নাথিং এগেন। আবার বলে তো পৃথিবীতে কিছু নাই, তাই না? আবার বলে কিছু নাই। বিকজ আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম and place is always and only place, and what is actual only for one place and one time. Therefore I rejoice that things are as they are. আবার বলে তো কিছু নাই। ওই যে লুডো খেলা আছে না, সাপ লুডো, সব মাথা থাকে উপরে আর লেজ থাকে নিচে, কেমন ওই মুখে পড়লেই নিচে চলে আসলো। এবং সবচেয়ে বড়
সাপটার মুখ কোথাতে থাকে জানো? 98তে। কেমন? তো তুমি যাচ্ছ 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 যাচ্ছ, সব পার হয়ে 96তে চলে গেছ। এখন আর একটা দান, যদি কোনো রকমে 3 পড়ে, কেমন, অথবা 4 পড়ে যায়, তাহলেই তুমি পার। তুমি করে ফেললে, 2 পড়ল, আর বিশাল হা করা মুখ। ওর মুখটাই সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু যতগুলো মুখ আছে সেই মুখ তোমাকে ধরে 13তে নিয়ে আসলো। তুমি তখন বলে, হয় নাই হয় নাই, থুরি থুরি, আমি আবার চাল দেব। হবে? থুরি বলে কিছু নাই, জীবন একবার, এই জীবনে থুরি হয় না। তো সুতরাং জীবনকে হারানো, এই জীবনকে কোনোভাবে নষ্ট করা, এর চাইতে ক্রাইম, এর চাইতে স্টুপিডিটি মানুষের জীবনে সত্যিকার ভাবে নাই। তো দেখো, সেই জন্য আমি একটা কথা আমার সবসময় মনে হয় যে আমরা অনেক সময় গান শুনতে বলছি না, গানের আসরে আমাদের পূর্ণিমা সন্ধ্যায় আমাদের ছাদে গানের আসর বসে। কেউ হয়তো খুবই সুন্দর একটা গান গাইল, অপূর্ব মধুর, সঙ্গে সঙ্গে বলে ওয়ান মোর, তাই না? আমি বলি, আরে তোর ভালোই যদি লাগলো, তুই যদি পাগলই হয়ে গেলি, তাহলে ওয়ান মোর কিসের রে? পাগলের কি মাথা ঠিক থাকে? বল 10 মোর, বল 1000 মোর, মিলিয়ন মোর। হ্যাঁ, আমি পাগল। ছোট চাস কেন? চাইবি যদি বড় কিছু চা। ওইখানে লেখা আছে না, তোমরা ওঠার সময় দেখেছো না? ওইখানে লেখা, মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমি স্বপ্ন দেখো, বিশ্বাস করো, এবং যা তুমি স্বপ্ন দেখবে, তুমি দেখবে যে তুমি তাই হয়ে গেছো। তো এখন মানুষ যদি বড়র থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট জায়গাতে চলে আসে, হ্যাঁ, সমস্ত জীবন থেকে বিদায় নিয়ে যদি শুধু টাকার কাছে চলে আসে, তাহলে যে কি হাস্যকর হয় তার একটা উদাহরণ দিই। আমার বক্তৃতার খুব লম্বা নেই। প্রিন্সের অভিশাপে একটা গল্প। তোমরা মিলখা সিংয়ের নাম শুনেছ কিনা জানি না। উনি এশিয়ার দৌড় প্রতিযোগিতাতে প্রথম হয়েছিলেন। কেমন? সুতরাং উনি হচ্ছেন এশিয়ার দ্রুততম মানব। তো একদিন খুব গরম, লোকজন একদম ঘুমোতে পারছে না ঘরে। 5-7 জন লোক রাস্তায় দাঁড়িয়ে 3:30টার সময় রাত্রি গল্প করছে, নানান কথাবার্তা। এমন সময় দেখে মিলখা সিং একদম বুলেটের মতো ছুটে আসছে। তো উনি তো দ্রুততম বুলেটের মতোই। আর সবাই ধরেছেন, এই সিংজি একটু দাঁড়ান, কেয়া হুয়া, কেমন এইভাবে রাত 3:30টার সময় আপনি এত জোরে দৌড় দিয়েছেন? বলে, দেখেন, আমার বাড়িতে এক চোর ঢুকেছে, এমন বেয়াদব, ঢুকে একটা ঝাঁকার মধ্যে করে আমার কাপড় নেয়, আমার থালা নেয়, আমার হাঁড়ি নেয়, পাতিল নেয়, নিতে নিতে সব নিয়ে ফেলছে। নিয়ে ফেলে আমার সামনে দিয়ে হেঁটে চলে যায়। আমি বললাম, থামো। চোর দিল দৌড়, আমার সঙ্গে দৌড়। আমি এশিয়ার দ্রুততম মানব, দেখেন 3.5 মাইল পিছনে পড়ে আছে। তো দেখো, এই লোক, এর কাছে সারা পৃথিবী নাই, চোর নাই, হাড়ি নাই, পাতিল নাই, রাস্তা নাই, এর একমাত্র জিনিস আছে দৌড়। এই জন্য এই লোক হাস্যকর। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন যে আমি একবার একটা হাসপাতালে টেবিলের উপরে একটা কাটা পা দেখেছিলাম, একটা কাটা পা, এবং আমার কাছে একটা বীভৎস দৃশ্য মনে হয়েছিল। পরে আস্তে আস্তে খোঁজ নিতে লাগলাম যে পাটা কার পা এটা। পরে শুনলাম যেটা একজন সুন্দরীর পা। তখন আমার মনে হলো, সুন্দরীর পা এই রকম বীভৎস হতে পারে? এই না সেই পা যাকে নিয়ে কবিরা কবিতা লিখেছেন,
যে যাহা যাহা অরুণ চরণ চল চলই, তাহা তাহা থল কমল দল খলই। যেখানে যেখানে সেই অরুণ রাঙা চরণ পড়ছে, সেখানে সেখানে স্থলপদ্ম ফুটে উঠছে। এই না সেই পা? এই পা এত বিভৎস কেন? তখন উনি বললেন, এটা বিভৎস এই কারণে যে ওই সুন্দরীর সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করে তাকে আলাদা করে এনে রাখা হয়েছে, এই জন্য সে এত বিভৎস। তা আমাদের জীবনে আমরা যেন জীবনকে বিচ্ছিন্ন করে না ফেলি, আমরা যেন সব মিলে আমরা জীবনকে দেখি একবার। সেই জন্য অনেক কিছু লাগে জীবনে, সুখী হতে, সুন্দর হতে, জীবনকে এনজয় করতে, উপভোগ করতে অনেক কিছু লাগে। যত বেশি হবে জীবন, যত প্রসারিত হবে জীবন, তত সুন্দর হবে। ধরা যাক, যদি সারা ঢাকা শহরে প্রত্যেকটা দোকানে যদি শুধু কাচ্চি বিরিয়ানি পাওয়া যেত, এই দোকানেও কাচ্চি বিরিয়ানি, ওই দোকানেও কাচ্চি বিরিয়ানি, ওই দোকানেও কাচ্চি বিরিয়ানি, ঘরের মধ্যে কাচ্চি বিরিয়ানি, সব হোটেল, সব রেস্টুরেন্ট, সব কিছুতে কাচ্চি বিরিয়ানি, তাহলে কাচ্চি বিরিয়ানির চাইতে বিভৎস জিনিস আর কিছুই হতো না। ভাগ্য ভালো কাচ্চি বিরিয়ানি আমরা প্রতিদিন পাই না, সেই জন্য কাচ্চি বিরিয়ানি এত সুন্দর। তা এখন যদি রেস্টুরেন্টই থাকে, তাহলে কি শুধু কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্ট থাকা উচিত, নাকি চাইনিজ, নাকি মোগলাই, নাকি ইটালিয়ান, নাকি থাই, নাকি ফ্রেঞ্চ, নাকি স্প্যানিশ, এই সব থাকা উচিত? কি কোনটা থাকা উচিত? সব থাকা উচিত। যত বেশি থাকবে তত আমাদের খাওয়াটা সরস হবে। একটা ফুলের বাগান যদি হয়, সেখানে কি একটা ফুল থাকা উচিত? শুধু গোলাপ, শুধু গোলাপ দিয়ে হবে? গোলাপ লাগবে, বেলি ফুল লাগবে, না হলে ওই যে ওরা সব কানে, মাথায়, হাতে, এটা যেন কী ফুল আমি ঠিক জানি না। হ্যাঁ, তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তাহলে আমরা এখানে এসেছি কেন? আমরা এসেছি সেই বিশালের স্পর্শ পাওয়ার জন্য। হে মানুষ, হে আশরাফুল মাখলুকাত, তোমার সেই বিশালতা কোথায়? সেই বিশালতার স্পর্শ যেন আমরা এখানে পাই, এই জন্য আমরা এই আলোর স্কুলটা খুলেছি। না হলে আমাদের কিন্তু বহু রকম কর্মসূচি আছে, কিন্তু এই বিশালতাকে ধারণ করার মতো কর্মসূচি আমাদের নাই। তো সুতরাং আমরা কি খণ্ডিতকে চাই, না পরিপূর্ণ মানবকে চাই? পরিপূর্ণ মানব। আমরা কি একমাত্রিকতাকে চাই, বহুমাত্রিকতাকে চাই, হাজার মাত্রিকতাকে চাই, মিলিয়ন, কোটি 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 মাত্রিকতাকে চাই? একটা গল্প বলে আমি একটু শেষ করি। আমাদের এক ওই কলেজ কর্মসূচি আছে, সেই কলেজ কর্মসূচিতে আগে আমি পড়াতাম এবং খাতাও দেখতাম, এবং সেই খাতার উপরে নম্বরের উপরে পুরস্কার দেওয়া হতো, এবং বেশ অনেক পুরস্কার, কেমন, এবং তাতে অনেক ছেলে মেয়ে আসতো। হ্যাঁ, শত শত ছেলে মেয়ে আসতো, তারা পরীক্ষা দিত, আমি খাতা দেখতাম এবং সবাই জানতো যে আমি খাতা দেখতাম। তো একদিন দেখি এক খাতার মধ্যে লেখা, শুধু বই পড়িয়ে আলোকিত করতে পারবি না রে গাধা। স্পষ্টতই বুঝতে পারছো গাধাটা কে, কেমন? কিন্তু আমার বক্তব্য হলো যে কেন পারবো, কেন বই পড়িও পারবো, আরো অনেক কিছু লাগবে, কিন্তু শুধু বইও যদি আমরা পড়াই, তবুও আমরা মানুষকে আরো একটু সুন্দর, আরো একটু ভালো করে তুলতে পারবো। তার কারণ হলো, জানা মানেই হলো ভালোবাসা। আমি এই কথা অনেকবার বলেছি তোমাদের ক্লাসে, যে মা সন্তানকে এত ভালোবাসেন কেন? কারণ মা সন্তানকে জানেন সবচেয়ে বেশি। আর এই যে বলে যে ঘাতক ট্রাক, আসলে তো ঘাতক ট্রাক বলে কিছু নেই, আছে ঘাতক ড্রাইভার। ঘাতক ড্রাইভারটা কি? যে জানে না, যে মূর্খ, যে অজ্ঞ, মানুষের মূল্য, নিজের মূল্য কিছুই তার জানা নাই। সুতরাং এত 100 প্যাসেঞ্জার নিয়ে অনায়াসে সে গর্তের মধ্যে ফেলে দিতে পারে। তার নিজের জীবনের মূল্য তার কাছে জানা নেই বলে পৃথিবীর মূল্য তার কাছে জানা নেই। এটা একটা তার কাছে খেলা, কেমন? তো সুতরাং জানলে আমরা সজাগ হই, জানলে আমরা মূল্য বুঝি,
জানলে আমরা ভালোবাসি, জানলে আমরা রক্ষা করি। আজকে আমাদের জানতে হবে পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ, বিভিন্ন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে যা কিছু মহান অবদান আছে মানুষের, সমস্ত কিছুর মধ্য দিয়ে আমাদের যেতে হবে, সমস্ত কিছুর মধ্যে আমাদের অবগাহন করতে হবে। তাহলে পরে আমরা শক্তিমান মানুষ হিসেবে জেগে উঠব। কারণ প্রেমবান মানুষ মানেই হলো শক্তিমান মানুষ। সেই শক্তিমান মানুষ হিসেবে যদি আমরা জেগে উঠি, তাহলে আমরা এই অন্ধকার থেকে দেশটাকে মুক্তি দিতে পারব। এবং আমি এই জন্যই কাজ করি, যে অন্ধকারের মধ্যে বহুদিন দেখে আমাদের দেশটা নিমজ্জিত হয়ে আছে, সেখান থেকে আমরা এই দেশকে বার করে আনতে পারবো একদিন। আমি পারবো না, কিন্তু তোমরা পারবে, তোমাদের পরে যারা আসবে তারা পারবে। এবং আলোর স্কুল হচ্ছে খুবই চারিদিক থেকে মনটাকে উৎকর্ষমণ্ডিত করা, বৈভবমণ্ডিত করার একটা চেষ্টা। তো যে জেনেছে নেতৃত্ব সেই দেবে, কারণ যে জেনেছে তার সুবিধাটা কি, সে দূরকে দেখার ক্ষমতা অর্জন করেছে। যে জানে নাই সে এই মুহূর্তটাকে দেখতে পারে, সামনেকে দেখতে পারে না। সুতরাং নেতৃত্ব মানে হচ্ছে নলেজ। এই জন্য বলা হয়েছে, ফ্রান্সিস বেকন বলেছিলেন যে নলেজ ইজ পাওয়ার। আমি কয়েক বছর আগে আমেরিকায় একবার গেলাম, তখন দেখলাম কাগজে লেখা আছে যে আমেরিকার সেই বছরে যা ওয়েলথ তৈরি হলো তার 87% হচ্ছে জ্ঞানজাত, জ্ঞান দিয়ে তৈরি। তাহলে কি দাঁড়ালো? যার কাছে জ্ঞান আছে সেই ওপরে, আমরা কেন নিচে? কারণ আমাদের কাছে জ্ঞান নেই। তো সেইটা একটা বড় জীবন, বড় জ্ঞান, একটা বিশাল চর্চা, এর মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে বড় করে তুলব, এইটি আমরা কামনা করি। এই সুযোগ শুধু আমাদের দেশে না, পৃথিবীর খুব অল্প দেশের অল্প জায়গায় হয়তোবা, আমি জানি না, এই সুযোগ আছে। কারণ ফর্মাল এডুকেশন এই সুযোগ কখনোই দিতে পারবে না। এতগুলো জিনিসকে একখানে করা, এটা ফর্মাল এডুকেশনের পক্ষে সম্ভব নয়। তো আমরা সেটা করছি। হয়তো বাংলাদেশ বলে আমাদের কোনো মূল্য নাই, বলে ও আচ্ছা, করেন, খুব ভালো, খুব ভালো, উপকার হবে। পলিটিশিয়ানদের সঙ্গে কথা বললে অনেক সময় এরকম শুনতে হয়, হ্যাঁ ভাই, হ্যাঁ খুব খুব খুব, এই তারপরে কি হলো? তো তোমরা সবাই ভালো থাকো।